গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সাপোর্ট সেন্টার সহ ফার্স্ট ট্র্যাক সার্ভিস সচিবালয়ের বৈঠকে ডিসেম্বরের মধ্যে স্বল্পমেয়াদী পুনর্বাসন বাস্তবায়নের আশ্বাস। যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যে আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্পমেয়াদী আছে। বিএনপি সরকারে এলে জনগণের ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান 31 দফায় রাষ্ট্র মেরামতের রূপরেখা। বিগত সরকারের কতজন ভারতে সুনির্দিষ্ট তথ্য নেই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির গণমাধ্যমে হাসিনার বক্তব্যে অসন্তোষ জানিয়ে উত্তর পায়নি বাংলাদেশ। বছর বছর জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ডক্টর ইউনূস। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে নজরদারি জোরদারের আহ্বান। যেটা একটা প্রতি বছর একটা নেগোসিয়েশন হয়, এক ধরনের হ্যাগলিং হয়, কপেরিয়ে এটা উনি জোরালোভাবে করবেন। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার জন্য ডিসেম্বরের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত সব স্বল্প মেয়াদী ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনে আহত ও শহীদরা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, তাদের সম্মান দেখানো সবার কর্তব্য। তাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার অবগত বলেও জানান নাহিদ ইসলাম। সচিবালয়ে আহতদের সাথে দীর্ঘ বৈঠক শেষে কথা জানান তিনি। বুধবার রাতে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। বৈঠকে অংশ নেন শতাধিক আহত শিক্ষার্থী। উপস্থিত ছিলেন উপদেষ্টা নূরজাহান আক্তার, শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, আহতদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। 17 নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার করা হবে তাদের জন্য। এটি সহ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় থাকবে ফার্স্ট ট্র্যাক সার্ভিস। জুলাই অভ্যুত্থানের আহত সবার সাথে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে সাইদুর রহমান আরও বলেন, সারা দেশের সব সরকারি হাসপাতালে নির্ধারিত শয্যা থাকবে আন্দোলনে আহতদের জন্য। আহত যারা তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে, তাদের এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে। তো আমরা তাদেরকে বারবার এটি নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি। এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের আগের থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। শুরু হওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই বিশেষ সহকারী নিয়োগ প্রদান, সেটি কিন্তু এই দাবি বা আন্দোলন এগুলোর আগেই কিন্তু হয়েছে। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে। আমরা রাতের বেলা কিন্তু ক্ষোভ যে নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতরা চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাননি। বৃহস্পতিবার সকালে রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে গিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় যারা গুরুতর আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার দাবিতে বুধবার দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আহতরা। রাতে উপদেষ্টা আসিফ নজরুল সহ 4 উপদেষ্টা হাসপাতালটির সামনে এসে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন তিনি। অবরোধের প্রায় 15 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সকালে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা রোগীদের খোঁজ খবর নেন। অভ্যুত্থানে আহতরা জানান, ফ্যাসিস্ট অনুসারী এখনও রয়ে গেছে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, তাই চিকিৎসা পেতে তাদের এখনও পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। এছাড়াও চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাচ্ছেন না তারা। হাসপাতালে যেখানে যেখানে এখনো স্বৈরাচার সরকারের সহযোগিতার দোসর যারা, তাদেরকে অপসারণ তো জরুরি, না তো আমরা সুচিকিৎসা চাইলেও আমরা পাবো না। কোনো দলীয়ভাবে কেউ দেয় নাই, সরকারের পক্ষ থেকে দেয় নাই। লাস্ট জুলাই ফাউন্ডেশনে
বলছিল আহত ভাইদেরকে 1 লাখ টাকা করে দিবে, সেটা থেকেও আমি সেটাও এখনো পাই নাই। পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, পঙ্গুতে ভর্তি রোগীদের জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে 5 লাখ টাকা। এছাড়াও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনে আহত 84 জন এখনও চিকিৎসাধীন আছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বিএনপি প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন যে প্রস্তাব দেওয়া হবে তার সঙ্গে 31 দফার মিল থাকবে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতৃত্ববৃন্দরা বলেন, বিএনপির বিচক্ষণতার উপর বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করে। বিস্তারিত সিফাত শাহরের প্রতিবেদনে। 1.5 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব দেয় বিএনপি, যেখানে সংসদ, সংবিধান, বিচার বিভাগ সহ রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্য বিস্তারিত তুলে ধরা হয়। উৎসাহ প্রদান করা হবে নেশন বিল্ডিং ওনাদের পার্টি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সে 31 দফা আবারও আলোচনার টেবিলে। বৃহস্পতিবার 31 দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার আয়োজন করে বিএনপি, যেখানে 31 দফার সংযোজন বিয়োজন তুলে ধরে যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দরা। বলেন, বিএনপির বিচক্ষণতার উপর বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করে। ডেমোক্রেসি মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যেটা কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তো নাই। আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না, ক্ষমতায় আপনারাই যাবেন। ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না, কারণ তখন মাহমুদুর রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না। এ সময় জামায়াত, এবি পার্টি ও গণফোরামের নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে বাংলাদেশকে গড়তে হবে। রাজনৈতিক দলের সংস্কার এই দফাতে অ্যাড হওয়া দরকার, কারণ হচ্ছে যে আমরা যখন আর্টিকেল 70 নিয়ে কথা বলছি সংসদের মধ্যে, যে সংসদে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্ন আসলে কিন্তু দলের নিজস্ব গণতন্ত্রের চর্চাতে কিন্তু রাষ্ট্র আকারে আমরা পিছিয়ে আছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 31 দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনে শরিকদেরও নতুন যে প্রস্তাব দেওয়া হবে তার সঙ্গে 31 দফা মিলে যাবে। আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম। শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে সবাইকে নিয়ে। বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশও এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। জনগণের ভোটে ক্ষমতায় আসলে নতুন কোনো স্বৈরাচার তৈরি হবে না বলেও প্রতিশ্রুতি দেন। বলেন, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো দ্বিমত কিংবা জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ধর্ম, দল ও মত যার যার, তবে রাষ্ট্র সবার। যে ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছিল বিএনপি তা নির্মূল করবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বাংলাদেশের অসন্তোষ ভারত সরকারকে জানানো হলেও ভারত থেকে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। এ সময় বিগত সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে এবার এই সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, সম্মেলনের নামে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে সময় অপচয়ের পাশাপাশি করা হচ্ছে অপমান। তাই প্রতি বছর এই ধরনের সম্মেলন না করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আজারবাইজানে তার সফরের শেষ দিন দেশটির রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকায় হাই কমিশনের স্থাপন ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পূর্ব ইউরোপের দেশটি। আজারবাইজানের বাকু থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। পূর্ব ইউরোপের দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ২৯তম কপ সম্মেলন। কাস্পিয়ান সাগর তীরের প্রাচীন বন্দরনগরীর বিখ্যাত বাকু স্টেডিয়ামের আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় ২০০ দেশের ১৫০ রাষ্ট্রপ্রধান, প্রায় ১০০০ খানেক মন্ত্রী আর ৮০,০০০ সরকারি বেসরকারি পরিবেশ কর্মী। তবে এবারের আয়োজনে প্রতিনিধি পাঠালেও অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চায়নার মতো পরিবেশ ধ্বংসের জন্য দায়ী উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের হয়ে এবার বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে আজারবাইজানের রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাকুর তেল কোম্পানিতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় আজারবাইজানের রাষ্ট্রপতি আগামী বছরের শুরুতে তার সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে ঢাকায় দেশটির আবাসিক হাইকমিশন স্থাপন ও বিনিয়োগের বিষয়ে খোঁজখবর নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এর আগে বুধবার রাতে COP29 সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় তিনি প্রতি বছর জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। পরিবেশ ধ্বংসের জন্য কোন কোন দেশ দায়ী তা সবাই জানলেও কোনো ব্যবস্থা না নিয়ে সম্মেলনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে সময় ও অর্থ অপচয় হচ্ছে বলে তিনি জাতিসংঘ মহাসচিবকে জানান। তাই বছর বছর হওয়ায় সম্মেলন বন্ধের আহ্বান জানিয়ে তিনি যুব সমাজকে বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর তাগিদ দেন। এবং এটা টাইম ওয়েস্টিং, মানে আমরা তো জানি ক্রাইমটা কারা করেছে। কপের যে নেগোসিয়েশন স্ট্রাকচার্ড ইন এ ওয়ে, যেটা একটা প্রতি বছর একটা নেগোসিয়েশন হয়, এক ধরনের হ্যাগলিং হয়, এটা নিয়ে উনি বলেছেন উনি এটা ফেভার করেন না। প্রতি বছর এই যে কপের এটা উনি জোরালোভাবে বলেছেন। পরিবেশবিদরা সম্মেলন বন্ধ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানের সাথে একমত পোষণ করে বলছেন, এখন সময় হয়েছে আলোচনার টেবিল থেকে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সরাসরি আর্থিক সহায়তা করার। উপদেষ্টা রাইটলি বলেছে যে ডেভেলপ কান্ট্রি যদি প্রকৃতই মানবিকতা, ন্যায্যতা, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে চায়, তাহলে আগামী 2025 সাল থেকে আর আমাদের এই ধরনের আয়োজনের দরকার নেই। ডেলিভারেবল কী হলো তারা বলবে এবং টাইমলি আমাদের কান্ট্রিগুলোকে অর্থ পাওয়ার যেটা দরকার অর্থ দেবে। একই সাথে তাদের যে কার্বন এমিশন কমানো 1.5 ডিগ্রি সেলসিয়াসে সেটা তারা নিশ্চিত করুক এবং আমাদেরকে রিপোর্ট ব্যাক করবে যে হ্যাঁ আমরা নিশ্চিত করেছি। আর জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু সম্মেলনে ডক্টর মোহাম্মদের উপস্থিতি ও পরিবেশ বাঁচাতে দেয়া নতুন 3.0 তত্ত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তিনি খোলামেলা কথা বলেছেন এবং আমি মনে করি ওনার আশাতে বাংলাদেশের ইমেজটা আরও ভালো হয়েছে, গুছিয়ে কথা বলছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো নেগোসিয়েশন করছেন এবং উনি জানতে চেয়েছিলেন যে নেগোসিয়েশনে আমাদের কোথায় আটকে যাচ্ছে, কোথায় অগ্রগতি হচ্ছে, এবং নির্দেশ দিয়েছেন অফিসারদের যে বাংলাদেশের কথাগুলো যেন ফোর্সফুলি বলা হয়। 29তম জলবায়ু সম্মেলন চলবে এ মাসের 22 তারিখ পর্যন্ত। প্রতি বছর প্রায় 200 দেশের অংশগ্রহণে হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে আয়োজন করা হয় এই বিশ্ব জলবায়ু সম্মেলনের। তবে এই সম্মেলন ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কতটা টেকসই বা
প্রয়োজনীয় তা নিয়ে বারবার প্রশ্ন দেখা দিলেও এবারই এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন তার এই স্পষ্ট উচ্চারণ জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী উন্নত দেশগুলোর বিরুদ্ধে এক ঐতিহাসিক বার্তা। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। সংস্কারের গতির উপরেই বাংলাদেশের নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আজারবাইজানের বাকুতে 29তম জলবায়ু সম্মেলনের সাইড লাইনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত প্রস্তুতি শেষ হবে তত দ্রুতই নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হবে, তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না বলে অঙ্গীকার করেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা এবং অচল অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না উল্লেখ করে ইউনূস বলেন, দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short. গত 15 বছরে 2 লাখ কোটি টাকার বেশি পাচার হওয়ায় তারল্য সংকটে পড়েছে দেশের বেশ কিছু ব্যাংক। এ কারণে অর্থ ফেরত না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। পরিস্থিতি উন্নয়নে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সমস্যা জর্জরিত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেছে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও গভর্নর। বিস্তারিত আতর নিউনের প্রতিবেদনে। গত 15 বছরে আওয়ামী সরকারের আমলে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকার বেশি। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ প্রভাবশালী ও বিতর্কিত ব্যবসায়ীরা বছরের পর বছর টাকা পাচার করে দুর্বল করেছে ব্যাংক খাত। সৃষ্টি হয়েছে তারল্য সংকট, আর টাকা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। এমন অবস্থায় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথা জানান অর্থ উপদেষ্টা ও গভর্নর। এজন্য সরকারের সাথে কাজ করা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। তৈরি করা হয় রোডম্যাপ। এরই প্রেক্ষিতে যেসব ব্যাংক থেকে অর্থ পাচার হয়েছে সেগুলোর শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়নের ট্রেজারি প্রতিনিধি দল ও গভর্নর। বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। তবে ব্যাংক পুনর্গঠন বা সংস্কারের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। ওই যারা বিদেশে টাকা নিয়ে গেছে ওটা কিভাবে রিকভারি করবে ওটা নিয়ে কথা হয়েছে। আমাদের বাংলাদেশে ব্যাংক ট্যাঙ্ক নিয়ে কোনো কথাই হয় না, ব্যাংকের সমস্যা নিয়ে কোনো কথা হয় না। দেশ থেকে একবার অর্থ পাচার হলে তা ফিরিয়ে নিয়ে আসা কঠিন বলে জানান এই ব্যাংক চেয়ারম্যান। যারা টাকা বিদেশে পাচার করে যায় ওরা আমাদের থেকে বেশি চালাক বেশি, আর বিদেশি আইন কানুন অনেক শক্ত। টাকা বাইরে গেলে এত ইজি না আসা, তবে চেষ্টা করতে যে আমরা সব সহযোগিতা করব। ইউক্রেনে পাচার হওয়া অর্থ ফিরিয়ে নিয়ে আসার নজির রয়েছে, তাই সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা থাকলে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ব্যাংক মালিকরা। আতাউর নিউন, এখন, ঢাকা। চকবাজার থানার রাকিব হোসেন হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদুল হত্যা মামলায় ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় চকবাজার থানার মামলার মূল নথি আদালতে না থাকায় পরবর্তী রিমান্ড শুনানি হবে বলে জানান আদালত। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। গত 15.5 বছর পুরান ঢাকায় একক আধিপত্য ছিল হাজী সেলিমের পরিবারের। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে অভিযুক্ত তাদের পরিবার, যা বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয় ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার মেজ ছেলে ইরফান সেলিম। এবার 13 নভেম্বর রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় হাজী সেলিমের বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকেও।
বৃহস্পতিবার চকবাজার থানার রাকিব হোসেন হত্যা মামলায় সোলাইমান সেলিমের 10 দিনের রিমান্ড আবেদন করে তোলা হয় ঢাকার আদালতে। তবে আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ডের শুনানি হয়নি। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই যে নাজিমউদ্দিন রোডে গত 5/8/24 তারিখে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার নেতৃত্বে পুলিশ সহ ছাত্রদের উপরে গুলি চালায়। সেই গুলিতে মোহাম্মদ রাকিব নিহত হয়। রাকিবের বাবা এই মামলাটি করেন। যেহেতু আজকে মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনার বিষয়টি শুনানি হবে। এদিন মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদুল হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে। তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংসদ সদস্য হওয়ার পরও তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয় নাই। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই, যেহেতু এছাড়া তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। আদালতে তোলার সময় জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় হাজী সেলিম পুত্র সোলাইমান সেলিম ও আলী আজম মুকুলকে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিদ্যুৎ নিয়ে মন্ত্রীর কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধানকে অসাংবিধানিক ও জনবিরোধী বলা হয়েছে। উচ্চ আদালতের এই রায়ের ফলে সরকার চাইলে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো চুক্তি বাতিল করতে পারবে, তবে বন্ধ রাখা যাবে না কোনো বিদ্যুতের উৎপাদন কেন্দ্র। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরিভাবে চালু করা হয়েছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহে বেশ সাড়াও ফেলেছিল। তবে এসব কাজে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রী ও সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির দায় এড়াতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 নামে একটি আইন করে বিগত আওয়ামী লীগ সরকার, যার সরাসরি অর্থ দ্বারায় বিনা টেন্ডারে কাজের দায় মুক্তি। কুইক রেন্টালের নামে এসব বিদ্যুৎ কেন্দ্রের বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে চলেছে অনিয়ম ও দুর্নীতি। গত 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। শুধু 2024 ও 25 অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বিগত সরকার বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টালে। ব্যক্তি বিশেষকে সুবিধা দিতে ও পছন্দমতো সিদ্ধান্ত নিতেই এই আইনটি করে শেখ হাসিনা সরকার। এই আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়। রিটের ওপর একটি রুল জারি করে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। রায়ে বলা হয়, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতের সব কাজের বৈধতা নেয়ার আইনের ধারা অসাংবিধানিক, মন্ত্রীর একক ক্ষমতা দেয়া জনবিরোধী সিদ্ধান্ত। 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এই রায়ের ফলে বিদ্যুৎ নিয়ে সরকার যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। দেশের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সচল করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব কেন্দ্র অর্থনীতির সাথে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরো পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়ম জিইয়ে রাখতে আইনটি করা হয়েছে বলে হাইকোর্টের রায়ে উঠে এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামী।
নির্বাচনের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে একথা বলেন। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর জোরালো যুক্তি তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে আদালতের শুনানিতে বলা হয়। জামাতের আইনজীবী শিশির মনির এ বিষয়ে ষষ্ঠ দিনের শুনানিতে অংশ নিয়ে এসব আইনি ব্যাখ্যা তুলে ধরেছেন। 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে। একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন। যদি তাই হয়ে থাকে তাকে লিবার্টিটুকু দেওয়া উচিত। এই জন্য 70-কেও আমরা বাতিল চেয়েছি। গণঅভ্যুত্থানের পর যেসব মামলা করা হচ্ছে সেখানে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দোষ কাউকে মামলায় আসামি করা হলে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে বরিশালের জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নানা সংকট আছে উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানের মাধ্যমে তাদেরকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। এছাড়া ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজনে কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে। আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন যারা এরকম করে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বাজার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণভাবে আমন ধান সংগ্রহের পাশাপাশি 1.5 লাখ টন চাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে। সকালে খাদ্য অধিদপ্তরের সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে। তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারে আমরা একইভাবে দেখছি যে যারা এখানে বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে, সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের। আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমার ছোটো মিলগুলি ব্যবসা গুটিয়ে ফেলতেছে, আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতীয়তা হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে আর কি। তো সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা আমরা দেখব। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুল হক মিলন। এ সময় তিনি বলেন, দেশের সম্মান নষ্ট করে যারা সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সঙ্গে অশোভনীয় আচরণ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আরও দাবি জানান, জুলাই আগস্টের গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার, প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান হয়। বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সাথে অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত জুলাই আগস্ট 2024-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। খেলার প্রসঙ্গ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে সভাপতিকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। এখন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভ্যন্তরীণ অডিট কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি। তার আমলে কোনো অনিয়ম হবে না বলেও আশ্বস্ত করেছেন ফেডারেশনের এই সহসভাপতি। আরও জানাচ্ছেন এস কে শাওন। আর্থিক অনিয়মের কারণে বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি ফিফার জরিমানার কবলে পড়েছিলেন। সাবেক সাধারণ সম্পাদক সোহাগের উপর নিষেধাজ্ঞার অন্যতম কারণও ছিল আর্থিক অনিয়ম। একই কারণে বাফুফের কয়েকজন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের শাস্তি ও জরিমানা গুনতে হয়। না আমরা কোনো ব্লেম নেব না। অর্থ সংশ্লিষ্ট বিষয় ফিন্যান্স কমিটির আওতাধীন হলেও স্বাভাবিকভাবেই তখন আলোচনায় আসে অভ্যন্তরীণ অডিট কমিটি। কারণ ফেডারেশন কোনো অর্থ খরচ করলে সেটা সঠিক পন্থায় হয়েছে কিনা তা দেখভাল করার দায়িত্ব অভ্যন্তরীণ অডিট কমিটিরও। বাফুফের নতুন পরিচালনা পর্ষদ এবার সেই কমিটির চেয়ারম্যান মনোনীত করেছে ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপিকে, যিনি বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বাফুফের ইতিপূর্বে অনেক অব্যবস্থাপনা ছিল, অনেক সমালোচনা ছিল, অনেক দুর্নীতির অভিযোগ ছিল। আমি আশা করি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব এবং ভবিষ্যতে আপনারা এরকম কোনো কথা শুনবেন না। আমি অতটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে পারি, দেশবাসীকে করতে পারি। বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সভাপতি তাবিত আওয়াল নিজেই শীর্ষকর্তার কমিটি কোনো অনিয়ম করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা কঠিন হবে কিনা এমন প্রশ্নে সোজাসাপটা উত্তর দিলেন বাফুফে কর্তা। উনি ওনার স্বতন্ত্র দায়িত্ব পালন করবে, আমি অডিট কমিটির স্বতন্ত্র দায়িত্ব পালন করব। সেক্ষেত্রে আমাকেও যদি উনি জবাবদিহিতার আয়ত্তায় নিতে চায় নিতে পারবে। আর যদি আমিও ফিন্যান্স কমিটিকে কোনো বিষয়ে আলোচনা করতে চাই, জিজ্ঞাসাবাদ করতে পারি, আমার সেই এখতিয়ার আছে। 1 বছরের জন্য আর্থিক বিষয়াদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপিকে দেওয়া হয়েছে। 9 নভেম্বর নির্বাহী সভায় বাফুফের এই কর্তাকে অভ্যন্তরীণ অডিট কমিটির প্রধান মনোনীত করা হয়। এস কে শাওন, এখন ঢাকা। এরই সাথে শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সাপোর্ট সেন্টার সহ ফার্স্ট ট্র্যাক সার্ভিস সচিবালয়ে বৈঠকে ডিসেম্বরের মধ্যে স্বল্প মেয়াদী পুনর্বাসনের আশ্বাস। যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যে আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে। বিএনপি সরকারে এলে জনগণের ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান 31 দফায় রাষ্ট্র মেরামতের রূপরেখা। বিগত সরকারের কতজন ভারতে সুনির্দিষ্ট তথ্য নেই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির গণমাধ্যমে হাসিনার বক্তব্যে অসন্তোষ জানিয়ে উত্তর মেলেনি। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। এবং প্রতি বছর জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ডক্টর ইউনূসের। ক্ষতিপূরণ ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে নজরদারি জোরদারের আহ্বান। যেটা একটা প্রতি বছর একটা নেগোসিয়েশন হয়, এক ধরনের হ্যাগলিং হয়, উনি এটা ফেভার করেন না। প্রতি বছর এই যে কপের এটা উনি জোরালোভাবে বলেছেন। এ ছিল শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।